উনি না বলছেন না আমি আগের মতো নাই, আমি আগেও এভাবে চ্যালেঞ্জ করতাম ক্ষমতাকে, এখনো করছি, না না এভাবেই আমি করতাম, আমি এভাবেই। আগের মতো নাই তারেক ঠিক ভাই, আছে, এই কারণে আগের মতো বলছি। এইভাবেই আপনার মতো আমি একজন আপনাকে সরকারের আমি পক্ষের আপনাকে লোক আপনার একজন এসে বলতো আমি আগের মতো নাই, এভাবে বলতো। এখনো আপনি বলছেন আগের মতো নাই, সরকার পক্ষের একজন আলোচক। ঠিক আছে, আপনি এখন বলেন আমি কেন কেন আগের মতো নাই, আমার কোন কোন তথ্য অসত্য। আগে আপনি যেরকম বিশ্লেষণ ধর্মী স্টেটমেন্ট দিয়ে কিন্তু জাস্টিফাই করতেন, এখন আপনি সরাসরি একদম খুবই স্ট্রংলি মানে বিরোধিতা, আপনার কোন ধরনের পক্ষে বিপক্ষে যুক্তিতে কিন্তু আমরা কিন্তু সে পক্ষেও কিছু এখন থাকবে আর বিপক্ষেও মাঝখানে নাই, থাকবো। সে এখন এক পাশে চলে গেছে, স্বাভাবিক, সে তো হ্যাঁ, একটা আপনি দল একটা করে, পাশে তার চলে একটা গেছেন রাজনৈতিক কারণ দল আছে। আপনার হুম। এখন একটা রাজনৈতিক দল আছে, হয়তো ওইটা হয়তো একটা কারণ হতে পারে। তারেক ভাইকে অনেকদিন ধরেই চিনি বিভিন্ন শো এর মাধ্যমে, এবং ওনার রাজনৈতিক পরিমণ্ডলে ওনার যে বিচরণ সেইভাবে আমি চিনি, এবং লন্ডনে অবস্থানরত ভাবে বিভিন্ন জনের সাথে ওনার যে পরিচয় আছে। আমি সরাসরি তারেক ভাইয়ের সাথে কথা না হলেও সেই সমস্ত মাধ্যমগুলোর সাথে আমার সাথে অনেক ভালো যোগাযোগ আছে, এবং সেই মাধ্যমে আমি তারেক ভাইকে বিভিন্নভাবে চিনি, ওনার কর্মকাণ্ডগুলোকে আমি ফলো করি এবং জানি। কিন্তু বর্তমানে তারেক ভাইয়ের যে অবস্থান বা যেই এলিগেশন বা যে ধরনের স্টেটমেন্ট উনি দিচ্ছেন বা আজকেও দিলেন, আমি ঠিক আসলে ওই ওই তারেক ভাইকে আর এখন তারেক ভাইকে ঠিক আসলে আমি মেলাতে পারি না আর কি। অর্থাৎ উনি এতটা কেন রূঢ় হলেন বা কি কারণে। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, অসন্তুষ্টি থাকতেই পারে, কোনো সিদ্ধান্তে আমরা একমত নাও হতে পারি, আমার দ্বিমত থাকতেই পারে। তারপরও উনি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোককে বড় জোর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারেন, এর বেশি না। আমি আসলে আমি অতটা প্রজ্ঞাবান না হয়তো ওনাদের মতো বা ওনার মতো, যে আমি ডক্টর ইউনূসকে এরকম একটা পজিশন এর উপরে যেতে পারবেন না এভাবে আমি মন্তব্য করতে আসলে রাজি না। আর এভাবে হয়তো মন্তব্য করাটা সমীচীন না আমার। এটা আমার ব্যক্তিগত মতামত। অভিযোগ উনি যেগুলো দিয়েছেন, আমি যদি একটা একটা করে যদি একটু ধরি, প্রথমে যদি আমি নির্বাচনের যে রোড ম্যাপ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, ডেফিনেটলি আমি তারেকবার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। উনি কিন্তু ওনার বক্তব্য থেকে কিন্তু সরে আসেননি। উনি বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তো ডেফিনেটলি এপ্রিল কিন্তু এই সময়সীমার মধ্যেই। আমরা কিন্তু কখনোই কিন্তু অনেক আগ থেকে কিন্তু কোনো নির্দিষ্ট একটা সময়সীমাকে আমরা ব্র্যাকেটিং করেই কিন্তু আমরা ধাপে ধাপে আগাবো। সময় যত কাছে আসবে তখন হয়তো আমার জন্য এক্সাক্ট ডেটটাকে ফিক্সড করা আমার জন্য অনেক বেশি ফিজিবল হবে। আমি কিন্তু ঠিক অভ্যুত্থানের পরপরই কিন্তু ক্ষমতা এসেই কিন্তু একটা নির্বাচনের তারিখ দিয়ে দিতে আমি কিন্তু পারবো না। আগে আমাকে আমার কাজের প্রায়োরিটি গুলো সিলেক্ট করতে হবে, কাজগুলোকে সিলেক্ট করতে হবে, কি কি করণীয়, আমার স্ট্রাকচার গুলোকে সবগুলোকে রিফর্ম করতে হবে। অর্থাৎ গ্রাউন্ড গুলোকে আমি আমার মতো করে কিংবা দেশের জনগণের চাহিদা অনুযায়ী যদি রিফর্ম না করি কিংবা উপযোগী না করতে পারি নির্বাচনের জন্য, তাহলে হুম। কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করে কিন্তু আমি নির্বাচন করাটা যতটা না মানে বোকামি হবে, এবং সেটা ডেফিনেটলি আমাদের জুলাই আগস্টের যে আগ্রহ কিংবা যে চেতনা বা যেই জনগণের চাওয়া পাওয়া সেটা সেটা বিরুদ্ধে যাবে। তো আমি আমি মনে করি যে আমিও একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনার কাছেই, তারেক ভাই এবং আমার সহ আলোচক যারা আছেন। যদি সবাই চাচ্ছে যে ডিসেম্বরে, তারেক ভাই বললেন যে ডিসেম্বরে, বিএনপির মতো বড় দলও চাচ্ছে ডিসেম্বরে, ডিসেম্বর থেকে এপ্রিলের ফার্স্ট উইক, অর্থাৎ আমি যদি 3.5 মাসের পার্থক্য দিই, এই 3.5 মাসের পার্থক্যটা আসলে জুলাই আগস্টের মতো এরকম একটা প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনীতির এরকম একটা প্রেক্ষাপট, এরকম একটা শাসনের পরবর্তী সময়ে এসে আমরা 3.5 মাসের এই সময়টাতে কি এমন আহামরি পার্থক্য হবে, কেন আমরা এখানে ডিসেম্বরের সাড়ে মধ্যেই। তিন মাসের পার্থক্য চেয়ে বড় কথা হলো নির্বাচনের মৌসুমটা খুব ইম্পর্টেন্ট, এবং হ্যাঁ, নির্বাচনটা ওই সময়ে কেন দিতে হবে, এবং যেই মৌসুমে চাচ্ছে তখন নির্বাচন দেওয়ার মতো কোনো পরিবেশ বাংলাদেশে থাকে না, সেই জায়গাতে একটা বড় ধরনের আপত্তি তুলেছে বিএনপির পক্ষ থেকে, অন্যান্য দলগুলোর পক্ষ থেকে। থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু এছাড়াও কিন্তু ডিসেম্বরের মধ্যেই আমি কিন্তু সাগর ভাই এবং আমি আপনার। এপ্রিলেও আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনাকে, এপ্রিলে না দিয়ে ডিসেম্বরে দিলেও এমন কি সমস্যা হতো? না, আম- দেখেন হয়তোবা আমি যদি আমার যেহেতু অবস্থান বড় বড় থেকে। দলগুলো ডিসেম্বরে চাচ্ছে, এখন দলগুলোর চাহিদা অনুযায়ী বা অন্তত পক্ষে এপ্রিলে যা সম্ভব, এপ্রিলের আগে ডিসেম্বরে দিলে তো তাই, অত বেশি ব্যবধান তো আমি দেখছি না যে আপনার দেখেন 3 মাস। আমরা আমরা দেখেন আমরা দূর থেকে কিন্তু কাশবন কিন্তু ঘনই মনে হয়, কিন্তু আপনি যখন কাছে যাবেন দেখবেন আসলে দেখবেন কাশবন ততটা ঘন না। আমি এখন দূর থেকে বসে কিংবা প্রশাসনের বাইরে থেকে বসে আমি যদি দেখি যে ডিসেম্বরে কেন সম্ভব নয়, হয়তোবা ডিসেম্বরের ভিতরে আমি আমি জাস্ট আমি তো বিশ্লেষণ করছি, আমি কিন্তু আমার পক্ষে বিপক্ষে বলছি না, আমি তো বিশ্লেষণ করে বলছি যে হুম। ডিসেম্বরে হয়তোবা আহ, নির্বাচনের জন্য সংশ্লিষ্ট যে সমস্ত
লেয়ার গুলো আছে, প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে, সেই জায়গাগুলোকে একটা নির্বাচনের উপযোগী করে তৈরি করা কতটা সম্ভব সেটা হয়তো একটা বিষয় হতে পারে। ডেফিনেটলি আপনার মানে আপনি যে আমাকে প্রশ্নটা করলেন, মৌসুম একটা ফ্যাক্টর, হয়তোবা এপ্রিলের ফার্স্ট উইক, তার পরবর্তী জুন জুলাইটা খুব বেশি অনুপযোগী, বাট হুম। এপ্রিল পর্যন্ত মোটামুটি একটা সুযোগ আছে, যে কারণে উনি ওনার যে স্টেটমেন্টটা দিয়েছিলেন যে উইদিন ডিসেম্বর টু জুন এই ফ্রেমের ভিতরে, যে সেখানে উনি কারণগুলি থেকেছেন। যে কারণগুলির উপর সাগর ভিত্তি ভাই, করে তিনি, হ্যাঁ, সাগর ভাই, আমার একটা প্রশ্ন শেষ প্রশ্ন করে তার দেখেন, এই ছোট আমার একটা প্রশ্ন নোট শেষ দে, করে একটা নোট দেবো 10 সেকেন্ডে। হুম। নোট, উনি বলছেন যে বিভিন্ন প্রশাসনের উইংস গুলো আছে, ধরেন সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, নির্বাচন কমিশনার, তারা হয়তো বা মতামত দিয়েছে। আমি নিশ্চিত করছি নির্বাচন বিষয়ে এই সকল উইংস এর সাথে কোনো ধরনের মিটিং হয়নি। কোনো মিটিং ছাড়া, পরামর্শ ছাড়া নিজের মতো করে দিয়েছেন কোনো উইংস সাথে। এবং নির্বাচন কমিশন উল্টা বলেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে তারা প্রস্তুত আছে, তাদের প্রস্তুতি আছে। সুতরাং এই তথ্য আর কি, যাই হোক, উনি বলুক। আরো তথ্যগুলো জি। যেগুলো যেগুলো অসত্য বলেছি, এই অসত্যগুলো উনি মানে বলুক, সেগুলোকে অসত্য প্রমাণিত করুক। উনি না বলছেন না আমি আগের মতো নাই, আমি আগেও এভাবে চ্যালেঞ্জ করতাম ক্ষমতাকে, এখনো করছি, না না এভাবেই আমি করতাম, আমি এভাবেই। আগের মতো নাই তারেক ঠিক ভাই, আছে, এই কারণে আগের মতো বলছি। এইভাবেই আপনার মতো আমি একজন আপনাকে সরকারের আমি পক্ষের আপনাকে লোক আপনার একজন এসে বলতো আমি আগের মতো নাই, এভাবে বলতো। এখনো আপনি বলছেন আগের মতো নাই, সরকার পক্ষের একজন আলোচক। ঠিক আছে, আপনি এখন বলেন আমি কেন কেন আগের মতো নাই, আমার কোন কোন তথ্য অসত্য, এটা বলেন আপনি। না না আমি আপনাকে আগের মতো নাই, এবং আপনার সরকার পক্ষের ডেফিনেটলি আমি কোনো রাজনীতি করি না। আমি হ্যাঁ। নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করার বা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমি জানি না আপনাদের মতো আমি কতটুকু পারফেকশনে যেতে পারবো তা না, বাট আমি আপনাকে আগের মতো না এই কারণে বলেছিলাম যে আগে আপনি যেরকম বিশ্লেষণ ধর্মী স্টেটমেন্ট দিয়ে কিন্তু জাস্টিফাই করতেন, এখন আপনি সরাসরি একদম অর্থাৎ অর্থাৎ পার্টিগতভাবে রাজনৈতিক মতাদর্শের কারণে কিনা আমি জানি না, আপনি একেবারে খুবই স্ট্রংলি মানে বিরোধিতা, আপনার কোন ধরনের পক্ষে বিপক্ষে যুক্তিতে কিন্তু আমরা কিন্তু সে পক্ষেও কিছু এখন আর থাকবো, বিপক্ষেও মাঝখানে থাকবো। নাই, সে এখন এক আপ- পাশে চলে গেছে, স্বাভাবিক, সে তো হ্যাঁ, একটা আপনি দল একটা করে, পাশে তার চলে একটা গেছেন রাজনৈতিক কারণ দল আছে। আপনার হুম। এখন একটা রাজনৈতিক দল আছে, হয়তো ওইটা হয়তো একটা কারণ হতে পারে, হুম। ডেফিনেটলি। কিন্তু ওই যে আরেকটা যেটা বললাম যে ডক্টর ইউনূস মতো একজন লোককে হয়তোবা আমরা কিন্তু জাস্টিফাই বা এইভাবে কিন্তু আপনি একটা ক্লজের ভিতরে ফেলে কিংবা এখানে ভিতরে ফেলে, ডেফিনেটলি ওনার অনেক ভুল আছে। আমি আমি নিজে ওনার অনেক ক্রিটিসাইজ করি। ওনার উপদেষ্টা সিলেকশন থেকে শুরু করে, উপদেষ্টাদের কার্যক্রম থেকে শুরু করে, নীতি নির্ধারণী অনেক পর্যায়ে, ইভেন এনসিপি তাদেরকে একটা একটা সফট কর্নার দেওয়া, সব জায়গাতেই ওনার কিছু কিছু ভুল আছে। ইভেন শুরু থেকে ওনার কিছু স্টেটমেন্ট, ছাত্ররা ওনার নিয়োগদাতা সেখান থেকে শুরু করে অনেক ধরনের স্টেটমেন্টকে আমরা সমালোচনা করেছি এবং এখনো করছি। এবং ডেফিনেটলি আমার মনে হয় ওভার দ্য পিরিয়ড উনি এমন অনেক সমালোচনাগুলো যেগুলো হয়তো উনি আবেগতাড়িত হয়ে করতেন, সেগুলো থেকে উনি কিন্তু সরে এসছেন, আমরা দেখেছি। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে ঠিক আছে, উনি হয়তো সেগুলো আবেগতাড়িত থেকে বলেছিলেন এবং এখানে সরে এসছেন। তো আমরা কিন্তু অর্থাৎ এখন আমি যদি সে আমার আলোচনাটাতে একটু একটু যদি ফেরত আসি, যে ইলেকশনটা দেখেন, আমরা আলোচনার মাধ্যমে কোনো একটা ফিক্সড ডেট সিলেকশন করে যদি আমি আলোচনার জন্য ডাকি, তাহলে কিন্তু আসলে সেটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ডাকবো, আলোচনা করব, বসবো, তারপরে আমরা এর পার্থক্য, বির পার্থক্য, সি এর মতভেদ, ডি এর মতভেদ, সবগুলোকে নিয়ে আমরা একটা কম্বিনেশন করে যদি আমরা একটা মিডল অবস্থানে থাকতে পারি। এপ্রিলের সময়টাকে আমি যতটুকু আমার ইয়া হয়েছে যে ফার্স্ট অফ অল উনি ওনার ফ্রেমের মধ্যে থেকেছেন, একটা মধ্যবর্তী পন্থা গিয়েছেন মাঝামাঝি। তারপরে বিএনপির চাওয়া, অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে সমস্ত, যে রমাজানকে মাথায় রেখে, সবকিছু মিলিয়ে উনি মোটামুটি আমার মনে হয় একটা ব্যালেন্স করার চেষ্টা করেছেন যে সবাইকে যাতে হ্যাপি রাখে। ডেফিনেটলি এটার বিরুদ্ধে যা কেউ পছন্দ করবেন না, না করবেন না, কিন্তু আমি একটা জিনিস খুঁজে পাই নাই যে এরকম একটা সিচুয়েশনে আমরা পার হয়ে এসে হয়তো বা এই জায়গাটাতে কি আমরা কি একটু নেগোসিয়েশন করে কিংবা এই খুবই স্বল্প সময়ের পার্থক্যটাকে কি আমরা কি একটু একটু যদি আমরা ছাড় দিয়ে কিংবা কনসিডার একটু করে যদি এটাকে আলোচনার মাধ্যমে সুন্দরভাবে দেখার কোনো সুযোগ আছে কিনা আপনি দেখার কোনো বলছেন, সুযোগ কিন্তু আছে কিনা। ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তো অনেকটাই বিতর্কের চোখেই দেখার চেষ্টা করছে তারেক রহমান। তিনিও তার যে ভূমিকা রেখেছে, তার এই যে গভর্নমেন্ট ফরমেশনের মধ্যেও তার নেপোটিজমের অভিযোগ আনা হয়েছে, আর অন্যান্য অভিযোগ তো আছে, এগুলো ছোট্ট করে দুই লাইনে শেষ করে নিয়ে পর্যায়ে। জি, দেখেন,
আমি 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 সেটা বলছি যে ওনার বিভিন্ন উপদেষ্টা সিলেকশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু ডেফিনেটলি ওনার কিছু কিছু দুর্বলতা আছে। এই জায়গাগুলোতে উনি কেন সিলেকশন এভাবে করলেন, কিংবা জনগণের এই ধরনের অভিযোগ, কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোর অভিযোগ থাকা সত্ত্বেও কেন তিনি আবার এটাকে রিফর্ম করছেন না, এটা হুম। হয়তোবা আমি আমি ঠিক আমার পজিশন থেকে ঠিক ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো না, বাট আমার মনে হচ্ছে হয়তোবা ওয়ান্স সিলেক্টেড এটাকে হয়তোবা একটু উনি হয়তোবা সংশোধন করার কিংবা কার্যক্রমগুলো যাতে স্মুথলি থাকে সেটাকে হয়তো রাখার চেষ্টা করছেন। নতুন করে সিলেকশন করতে গেলে সেখানে হয়তোবা আবার যে একটা রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। যেমন আপনারা দেখেন, ডক্টর ইউনূস একবার মাঝখানে আবেগতাড়িত হয়ে বলেন, আর বিরক্ত হয়ে বলেন, কিংবা রাগ করে বলেন, কষ্ট পেয়েই বলেন, উনি কিন্তু পদত্যাগের যেটা আভাস আমরা শুনেছিলাম, সেই বিষয়ে কিন্তু আমরা কিন্তু আবার যেমন একটা বক্তব্য শুনেছিলাম যে উনি যদি পদত্যাগ করেই থাকেন তাহলে ওনার বিকল্প জনগণ খুঁজে নেবে। সত্যিকার অর্থে আমিও কিন্তু আপনার মতোই কিন্তু আহ, জনগণের কাছে প্রশ্ন দেয়, সত্যিকার অর্থে দেশের যে ক্রাইসিস মোমেন্টে ডক্টর ইউনূস দায়িত্বটা আমরা দেশের জনগণ ওনাকে দিয়েছে। আমি আবারও বলছি, শক্তভাবে বলছি, ডেফিনেটলি ওনাকে দিয়েছে। আমি তারেক ভাইয়ের মতো এত তথ্য প্রবাহ নাই যে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে উনি এসছেন, অতটা ইনফরমেশন আমার কাছে নাই ওনার মতো। আমি জানি, আমি যতটুকু জানি, দেশের জনগণই ওনাকে ওনাকে সমর্থন দিয়েছেন, দেশের জনগণের সমর্থনে উনি দায়িত্বভার গ্রহণ করেছেন। উনি এখনো বারবার বলছেন যে উনি কখনোই রাজনৈতিক উচ্চাভিলাষা কিংবা রাজনৈতিক আকাঙ্ক্ষা ওনার নেই, উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। তো উনি যদি ওনার এই কথা রাখতে পারেন, আমি মনে করি, আমি এখন পর্যন্ত ওনার এই এই জায়গায়, এই অবস্থানে, ওনার এই স্টেটমেন্টের উপরে আমি এখনো আশা রাখতে চাই। আমি রাখতে এতটা পারছি। নিরাশ হতে চাই না। আপনাকে ধন্যবাদ।